জাতীয় নির্বাচন ঘিরে উৎসবের আমেজ দেশ জুড়ে, প্রচার প্রচারণা তুঙ্গে। পাশে থেকে প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন এমন জনপ্রতিনিধি চান ভোটাররা। উত্তরাঞ্চলে বিএনপি তারেক রহমানের দ্বিতীয় দফায় নির্বাচনী জনসভা কাল। ভোটের প্রচারে আজ বরিশাল যাচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান। টেকনাফে নির্বাচনী প্রচারণা দেখতে গিয়ে হামলার শিকার শিশুসহ গুলিবিদ্ধ ৫ জন, অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী জালাল প্রকাশ। এবং টানা ৬ দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি, থমকে গেছে দেশের অর্থনীতির লাইফলাইন। ভোটের মাঠে প্রচারণার লড়াই, পিছিয়ে নেই কেউই। কে কতটা মানুষের কাছে পৌঁছে মন জয় করতে পারে, কে কতটা দখলে নিতে পারে সাধারণের ভোট, সবাই ব্যস্ত সেই কৌশলে। চুয়াডাঙ্গা ২ আসনে হাড্ডাহাড্ডি অবস্থানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই টানটান হচ্ছে সমীকরণ। দামুড়হুদা, জীবননগর ও সদরের কিছু অংশ নিয়ে চুয়াডাঙ্গা ২ আসন। বিগত জাতীয় নির্বাচনগুলোতে আসনটিতে জয় পেয়েছে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী। ফলে এলাকাটি ঠিক কোন রাজনৈতিক দলের দুর্গ তা নির্দিষ্ট করে বলা কঠিন। এবারও প্রচারণায় প্রতিদ্বন্দ্বিতায় মুখর বিএনপি ও জামায়াত। বড় ২ দলের মধ্যে বিএনপির প্রার্থী বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান ও অপরজন জেলা জামায়াতের আমির রুহুল আমিন। পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের প্রার্থীও। তারা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি, এছাড়া এলাকার সমস্যা সমাধানের আশ্বাস ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারিও দিচ্ছেন সবাই। বেকারত্ব দূর করার জন্য এখানে শিল্প কলকারখানা যেন হয়, এই বেকার সমস্যা সমাধান যেন হয়, সেই লক্ষ্যে কাজ করব। আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এর সাড়ার ফলাফল আমরা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি দেশ গড়তে চাই। আমরা অবহেলিত অঞ্চলকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করতে চাই। বাংলাদেশের সব দল পরীক্ষিত, শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটা এখনও পরীক্ষিত না। এজন্য আমি ভোটারদেরকে বলবো যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে ভোট দেন। দিন দিন টানটান হচ্ছে এই আসনে নির্বাচনী সমীকরণ। শক্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নিজেদের জানান দিলেও ভোটের হিসাব থাকছে ভোটারদের হাতেই। এর আগে অনেকজন এমপি, তারপরে চেয়ারম্যান, যারাই বিভিন্ন রকম আশা দিয়েছে, কিন্তু আপনার কেউই তেমন আশানুরূপ ফলাফলটা দিতে পারেনি। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে নানা রকম নিয়ম তৈরি করে নতুন নতুন বৈষম্য সৃষ্টি করা হবে। আমাদের দামহুদা ২ আসনে উন্নয়ন করবে, ভালো মানুষের সাথে ব্যবহার করবে, মানুষ তাদের পাশে থাকতে পারবে, সুখ দুঃখের কথা বলতে পারবে, এমন একটা প্রার্থী আছে। সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা ২ আসনের ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ। ডিবিসি নিউজ ডেস্ক। এ যেন ঘরের শত্রু বিভীষণ, এক সময় রাজপথের সাথী, যে আজ বিদ্রোহী প্রার্থী হয়ে দেয়াল হয়ে দাঁড়িয়েছে ভোটের মাঠে। আছে অন্য দলের প্রতিপক্ষ। ত্রিমাত্রিক এমন এক সমীকরণে দাঁড়িয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর ২ আসনের বিএনপি প্রার্থী। যদিও বিএনপি প্রার্থীর দাবি ধানের শীষের পক্ষেই থাকবে জনগণ, তবে বিএনপির বিভেদের সুফল ১৬ আনায় ঘরে তুলতে মরিয়া জামায়াত প্রার্থী। বিরল বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ২ আসনে ভোটার সংখ্যা ৩,৬৬,২০৬ জন। এই আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, মুসলিম লীগ, ইসলামী আন্দোলন ও বিদ্রোহী সহ ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির প্রার্থী সাদিক রিয়াজের জন্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী আনোয়ার মফজলুর রশিদ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, ভাবছেন না জয়ের বিকল্প। তবে বিএনপির প্রার্থীর দাবি ধানের শীষের পক্ষেই থাকবে এলাকার ভোটাররা। গরিব দুঃখী মেহনতি মানুষ বিরল বসাগরের তারা সর্বাত্মক আমাকে সাড়া দিয়েছে এবং তারা বলতেছে যে আমাদের ভোট দেওয়া জায়গা ছিল না, আমরা একটা ভোট দেওয়ার জায়গা পেয়েছি, সেটা মোটরসাইকেল মার্কা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার প্রতীক হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষ যেখানে জনগণ থাকবে সেখানে আমার বিশ্বাস জনগণ ধানের শীষের বাইরে কোনো ব্যক্তিকে দেখে ভোট দেবে না। এদিকে বিএনপির কোন দলের সুফল ঘরে তুলতে বেশ ফুরফুরে মেজাজে নির্বাচনী মাঠে তৎপর জামাত প্রার্থী। জয় পেতে চায় জাতীয় পার্টিও। এবার জনগণ চাচ্ছে একটা পরিবর্তন। জনগণ সব শাসন দেখছে, এই দাঁড়িপাল্লার শাসনটা, জামাত ইসলামের শাসনটা দেখতে চায়। আর আমরাও বলছি যে এইবার ইনশাআল্লাহ আমরা যদি যাই, মানুষ শান্তিতে নিরাপদে বাস করবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে, চাঁদাবাজ মুক্ত সমাজ হবে। ভোট যদি মানুষ সঠিকভাবে দিতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে দিতে পারে
এবং প্রত্যেকটি দলের সমর্থকরা যদি ভোট কেন্দ্রে আসতে পারে তাহলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। তবে প্রার্থীদের অবস্থান যার যাই থাকুক না কেন ফলাফলের সব হিসেব পাল্টে দিতে পারে ভোটাররা, এমন বাস্তবতা সময়ের উপর ছেড়ে দিয়েছেন সব প্রার্থীরাই। ডিবিসি নিউজ ডেস্ক। কুমারখালী খোকসা নিয়ে কুষ্টিয়া ৪ এই আসনে এবার ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাঁতি সম্প্রদায়। আসনটিতে এবার ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। বিএনপির পাশাপাশি জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্ত অবস্থান আছে আসনটিতে। নানা উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন প্রার্থীরা। কুষ্টিয়া ৪ আসনে গুরুত্বপূর্ণ তাঁতি সম্প্রদায়ের ভোটাররা। অতীতে তাদের ভোটে জয় পরাজয় নির্ধারণ হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। নিজেদের কথা উন্নয়নের কথা চিন্তা করে সংসদে প্রতিনিধি পাঠালেও তাদের উন্নয়ন হয়নি বিগত আমলে, উল্টো বন্ধ হয়েছে তাঁত শিল্প। আমরা এই আজ থেকে 5 বছর আগে ধরেন 24 টাকা রেট কাপড় বুনে যাচ্ছি, এখন ওই একই রেট। 5 বছর পর পর ভোট আসে ভোট যায়, কিন্তু এখানে তাঁতিদের কোনো ব্যাপারে কোনো নেতাই চিন্তা ভাবনা করে না। সাধারণ জনগণের সরকার আসুক, আমাদের চাওয়া পাওয়া তারা বুঝবে। আমরা ভালো প্রার্থী চাই, যাতে আমাদের উন্নতি বাড়ে, জিনিসপাতি যাতে আমরা করে খাতে পারি। বিএনপির প্রার্থী দুবারের সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রতিদ্বন্দ্বী জামাতের আফজাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান। প্রচারণায় নানা উন্নয়নের পাশাপাশি তাঁতিদের কথাও উঠে আসছে। আমাদের নেতাকর্মীদের বলা হয়েছে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে আমরা ন্যায় ইনসাফ এবং ইসলামের পক্ষে একটা ভোট হাত পাখা মার্কে আমরা ভোট প্রচারণা করতেছি। আল্লাহ যদি আমাকে এমপি বানায়, এই কাপুরিহাটে সম্প্রসারণ করে তাঁতিদের সহজলভ্য লোনের ব্যবস্থা করে তাঁত শিল্পকে আবার জীবিত করে কুমারখালীর শিল্পাঞ্চল হিসাবে কুমারখালীকে গড়ে তোলা। আর জয়ী হলে অসাধ্য সাধন করবেন বলে জানান বিএনপি প্রার্থী দুবারের এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। ইনশাল্লাহ এবার নির্বাচিত হতে পারলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, আল্লাহর রহমতে আমরা অসাধ্য সাধন করব। তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী কুমারখালী খোকসা উপজেলায় তাঁত সংশ্লিষ্ট ভোটার আছে প্রায় 60 থেকে 70 হাজার। জামাতের প্রার্থী আফজাল হোসেন নিজে তাঁতি সম্প্রদায়ের হওয়ায় বড় অংশ তার দিকে গড়ালেও 3 ভাগে ভাগ হবে ভোট। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারণার খবর জানাতে কুড়িগ্রাম ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যুক্ত হচ্ছি কুড়িগ্রামের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিনের সাথে। তুহিন, প্রচারণার পরিবেশ কেমন দেখছেন এবং প্রার্থীরা ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলিয়ে জানাবেন। উপজেলা এটি আমাদের কুড়িগ্রাম 2 আসন। আমরা দেখেছি যে আসলে প্রচারণার যে সময়টা সেটি তো প্রচারণার শিডিউল অনুযায়ী, নির্বাচন কমিশন শিডিউল অনুযায়ী আমরা প্রার্থীদের প্রচারণা দেখেছি। তো আজ এই মুহূর্তে যেটি দেখেছি যে আসলে একেবারেই এই শীতের সকাল কাকরাখা ভোরেই আমরা দেখেছি যে প্রার্থীর কাছে রয়েছে এটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি গণসংযোগে আমরা রয়েছি। একেবারেই শহর থেকে খুব দূরে না হলেও একেবারে মানে বলতে পারি আমরা বেশ মফস্বল শহর এইটা। তো এই জায়গায়ও দেখেছি মানুষের যে সারা মানুষের যে ভোটের যে আগ্রহ, মানুষের যে প্রার্থীর প্রতি যে সমর্থন, এটি আসলে বাংলার যে চিরায়ত যে নির্বাচনী যে আসলে যে উৎসব সেটি আমরা দেখেছি। তো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছেন এনসিপির কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ। তিনি ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এর সম্পর্কে একটু আমরা জানতে চাবো। ডক্টর আতিক মুজাহিদ, আপনি তো কুড়িগ্রাম 2 আসনে প্রচারণা চালাচ্ছেন, তো আজকে যে পরিবেশ দেখছি, মানুষের যে উচ্ছ্বাস দেখছি, তো ঠিক আসলে আপনি মানুষকে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন। ধন্যবাদ। আসলে মানুষ এত ভালোবাসে, এতটা পরিবর্তন চায়, আমি চিন্তার বাইরে। আমরা শুধু আওয়াজ দিচ্ছি, আমি আসছি, মানুষ বাসাতে ঘুরে ঘুরে আমাদের দেখার জন্য আসতেছে, কে ব্যক্তি কি করতে চায়। আলহামদুলিল্লাহ, আমি মানুষের এই ভালোবাসাকে প্রতিদান দিতে চাই। আমি কি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার এলাকার বড় সমস্যা বেকারত্ব, এখানকার মানুষের কাজ নাই, ঠিক আছে। আমি কাজের কথা বলতেছি, আমার এলাকার মানুষের কাজ সৃষ্টি করতে চাই। 2 নম্বর হচ্ছে আমার এলাকার মানুষের আত্মমর্যাদা নাই। কীরকম? আমাদের এলাকার মানুষকে মফিজ বলে, মঙ্গা বলে, দারিদ্র পীড়িত লোক বলে। এইটাকে চেঞ্জ করে কীভাবে একটা আত্মমর্যাদাশীল জেলা বানানো যায় সেটার জন্য কাজ করতে চাই। এই জন্য সরকারের কাছে কীভাবে বেশি বরাদ্দ আনা যায়, এনে এখানে টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ, নানা রকম সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান করা যায়, সেগুলোই মূলত প্রতিশ্রুতি আমি দিচ্ছি জনগণ। জি, তো ভোটের যে আইন শৃঙ্খলা সহ আপনার প্রতিপক্ষ যারা রয়েছে, ঠিক আপনি এই পরিস্থিতি কীভাবে দেখছেন? আমি প্রতিপক্ষ বলবো না, আমি বলবো যে আমাদের সহযোগী বা প্রতিযোগী, এবং তারা অনেক জায়গায় কিছু উচ্ছৃঙ্খল ভাই তারা থ্রেট করতেছেন বাসায় বাসায় গিয়ে। এটাকে খুব খারাপভাবে দেখতেছে। ভোটের পরে দেখে নিব, 12 তারিখের পর
তারপর দেখে নিব, এই ধরনের কিছু দেখতেছে। আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি একটা অ্যাক্টিভ আমি বলবো না, মোটামুটি লেভেলে তারা আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস আমার কাছে মানে আরও সক্রিয় হওয়া উচিত। আর্মিতে বিভিন্ন সেন্টারগুলো 20-25-30টা সেন্টার আছে যাদেরকে আমরা আগে থেকে ঐতিহাসিকভাবে সিল মেরে নেয়, সেই জায়গাগুলোতে বেশি প্রোটেকশন দেওয়া উচিত। আমি এগুলোর ব্যাপারে আমরা কনসার্ন। অনেকে বিভিন্ন ধরনের, কালকে আমাদের একজন নারী কর্মীকে গালিগালাজ করছে, হেনস্থ করার চেষ্টা করা হয়েছে আমাদের এই নাজিম খাতে, সেই বিষয়গুলোকে আমরা দেখতেছি যে প্রশাসন আরও বেশি অ্যাক্টিভ হওয়া। আরেকটা প্রশ্ন করবো যে সেটি আসলে তো আপনার তো দলীয় প্রার্থী আপনি, কিন্তু আপনার জোটের লোকজনের সঙ্গে আপনি কেমন সাড়া পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ 11 দলের মধ্যে এখানে 6 দল কাজ করে, সবাই আমার কাছে আন্তরিক। এখানে সব জামাত ইসলামের ভাই ব্রাদার আছেন, এনসিপির ভাই ব্রাদার আছেন, খেলাফত মজলিসের সবাই কোর্ডিয়াল এনাফ মি, আমার ব্যাপারে সবাই কোর্ডিয়াল। জি জি সানজিদ, জানছিলাম যে আসলে প্রার্থী তারা যেমন বলছিলেন জোটের যেমন সাড়া তেমন জনগণেরও সাড়া রয়েছে। তো এই ছিল আজকে ভোটের মাঠের খবর আমার কাছ থেকে। তুহিন, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। বেলাল, ভোটের প্রচারে কেমন সাড়া পাচ্ছেন প্রার্থীরা এবং প্রচারণার পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সাতক্ষীরার যে 4টি সংসদীয় আসন রয়েছে, এই আসনগুলোতে এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে মোটামুটি প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা বর্তমানে রয়েছি সাতক্ষীরার 3 আসনের বদরতলা এলাকায়। আমাদের সাথে এখানে যুক্ত হবেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মুহাদ্দিস রবিউল বাশার। আমরা তার কাছে আসলে জানতে চাইবো যে আপনি তো মাঠে যাচ্ছেন, তো নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ভোটারদের সাড়া ব্যাপকভাবে পাচ্ছি। আমি যেখানে যাচ্ছি সেখানে মানুষের ঢল নামছে একরকম। আশা করছি আমরা খুব দ্রুত ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছি, আর সামনে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী লাভ করব। আচ্ছা, এই প্রচারণায় কোনো ধরনের বাধা বা কোনো আপত্তিকর ঘটনা আপনাদের? আমার ওটা হয়নি, তা কিছু অঙ্গন আছে যেটা মহিলা অঙ্গনে কিছু বাধা সৃষ্টি হচ্ছে, আমার কিছু হয়নি এটা আর কি এখনো। এই আসনে অনেক সনাতন ধর্মীয় মানুষ রয়েছে, তারা আসলে কিভাবে আপনাদেরকে গ্রহণ করছেন? সনাতন ধর্মী যারা রয়েছেন তারা বলছেন তা অনেক সরকার দেখেছি, আমরা এবার জামাত ইসলামকে দেখব। তো আসলে সাতক্ষীরার যে 4টি আসন রয়েছে, আসনে কিন্তু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট সম্পন্ন করার জন্য সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেক সংস্থার প্রধান কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের দিন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কেউ যদি ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। তো এই ছিল সাতক্ষীরা নির্বাচনী মাঠ থেকে। বেলাল, ধন্যবাদ আপনাকে। নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। যদিও উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাটে ভোটের হাওয়ার সাথে মিশে আছে দীর্ঘশ্বাস। পিছিয়ে থাকা এই জনপদের মানুষের কাছে নির্বাচন মানে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি, যার বাস্তবায়ন আজও অধরা। তিস্তা মহাপরিকল্পনা আর বন্দর বিমানবন্দর নিয়ে বারংবার প্রতিশ্রুতি তা ভঙ্গের আক্ষেপ স্থানীয়দের। কপালে চিন্তার ভাঁজ আর চোখে শূন্য দৃষ্টি। তিস্তার ধূসর বালুচরের দিকে তাকিয়ে জীবনের হিসেব মেলাচ্ছেন আজিজুল ইসলাম। 1.5 দশকে তিস্তার করাল ক্রাশে 13 বার ঘর ভেঙেছে আজিজুলের। অন্যের জমিতে ছাপড়া ঘরই শেষ সম্বল নিঃস্ব আজিজুলের। আমার জীবনে বাড়ি ঘর ভাঙছে অন্তত নাইলেও 20 বার। যখন ভোট হয় তখন তো আর কেউ আসে না, এই ভোটের সময় সবাই আসে। এমন গল্প লালমনিরহাটে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের। জেলাবাসীর প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা। প্রতি নির্বাচনের আগে প্রার্থীরা বিষয়টিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করলেও কাজের কাজ কিছুই হয়নি। নদী বেঁচে খাবার নেছে, খড়বে না করবে তো সেই কথা গেলে আমরা নদী করতে পারবো না। পরিস্থিতি দেয় আর আমরা এই নদী দেখে আমরা সাহায্য অনেক খাই। আমরা নদী খনন করে দেবো, এখন নদী খননটা যে কার কাছ থেকে হবে আমরা এইটাই বুঝতেছি না। পিছিয়ে পড়া জেলাটিতে গ্যাসের অভাবে গড়ে ওঠেনি কোনো ভারী শিল্প। পেটের দায়ে কৃষকরা ঝুঁকছেন বিষাক্ত তামাক চাষে। একাধিক মন্ত্রী পাওয়ার পরও আমাদের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু হয়নি। আমরা তাদের কাছে ভালো কিছু পাওয়ার আশা করতেছি এবং আমাদের জীবন যেন আরো সামনে এগিয়ে যায় এবং বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে। এরকম তো সবাই বলে যে আসার পর এটা করবো ওটা করবো, কিন্তু কেউ আসলে তো করে না। অর্থনীতি বদলের স্বপ্ন দেখানো লালমনিরহাট বিমানবন্দরের বাস্তবায়ন কেবল কাগজের প্রতিশ্রুতি। ভোটের বাজার যখন আইসে বাহে তখন তিস্তা আইসে, ভোট যখন চলে যায় তখন আর তিস্তা থাকে না। এই যে মানুষের হতাশা, এই যে মানুষের বিক্ষোভ, এই যে মানুষের অনুনয়, সে ভবিষ্যতে যারা থাকবেন তারা যদি না বোঝেন তাহলে এই অঞ্চলের মানুষ
একটা বড় ধরনের বিক্ষোভ আন্দোলন এই অঞ্চলে গড়ে তুলবে। লালমনিরহাটের মানুষ আর প্রতিশ্রুতির বালুচরে ঘর বাঁধতে চায় না, তারা চান টেকসই সমাধান। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11:30টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে বক্তব্য দেবেন তিনি। এরপর পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, ফরিদপুর সদর ও বোয়ালমারীতে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। কর্মসূচিতে 11 দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের নির্দেশনা দেবেন দলীয় প্রধান। এছাড়া নির্বাচনী জনসভায় অংশ নিতে কাল সিলেট যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির। উত্তর দফায় নির্বাচনী সমাবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁওয়ে, দুপুর 1:30টায় নীলফামারীতে এবং 2:30টায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। ঢাকা থেকে এসব জনসভা স্থলে আকাশপথে যাবেন তারেক রহমান। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। কর্মসূচি থেকে এসব অঞ্চল নিয়ে পরিকল্পনা জানাবেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচন নিয়েও দেবেন দিক নির্দেশনা। এর আগে প্রথম দফায় 29 থেকে 31 জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনী সফর করেন তারেক রহমান। ওই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি। এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান সারা দেশে 24টি নির্বাচনী জনসভা করেছেন। এ বিষয়ে আরও জানাতে ঠাকুরগাঁও এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে নবীনের কাছে। নবীন, নির্বাচনী জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, এ বিষয়ে জানাবেন। দীর্ঘ 23 বছর পরে ঠাকুরগাঁয়ে আসছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। আপনি জানেন যে আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠেই কিন্তু আগামীকাল সকালে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমি কেমন প্রস্তুতি এই বিষয়ে জানার চেষ্টা করব দলের সাধারণ সম্পাদক পয়গাম আলীর কাছে। দীর্ঘ বছর পরে দলের শীর্ষ নেতা ঠাকুরগাঁয়ে আসছেন এবং এই আসনটিতে কিন্তু বরাবরই লড়াই করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। তো তার যে আগমন, এই আগমনে কেমন প্রস্তুতি রয়েছে এবং আগামী নির্বাচনে দলের শীর্ষ নেতা আগমন কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ ডিবিসি সাংবাদিক ভাইদের। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আপনি যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন পথে প্রায়। আগামীকাল সকাল 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের নেতা তারেক রহমান এই মঞ্চে উপস্থিত হবেন। আমরা বিশ্বাস করি যে এই এলাকায় আগামীকালের পর একটি নতুন সমীকরণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে চলে যাবে। আমাদের মহাসচিব মহোদয় এখানে আছেন, তিনিও গণসংযোগ করছেন। ঠাকুরগাঁয় আগামী 12 তারিখ ঠাকুরগাঁর এই সদর 1 আসনে বিশেষ করে একটা ব্যাপক ধানের শীষের পক্ষের ভোটের একটা প্রভাব পড়ে যাবে এবং তারেক রহমান এসে যে মেসেজটা দিবেন, তার যে বক্তব্যের মাধ্যমে আমার মনে হয় এই অত্র অঞ্চলে এই 5-7টা আসনে আমার মনে হয় পঞ্চগড়, বীরগঞ্জ, আমাদের ঠাকুরগাঁর 3টে আসন সব মিলায় একটা ব্যাপক প্রস্তুতি আমাদের চলছে। আগামীকাল এই মাঠে আপনি দেখবেন লক্ষাধিক মানুষের সমাবেশে আমাদের নেতার আগমন উপলক্ষে সমস্ত নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। সবাই এক পলক তারেক রহমানকে দেখার জন্য, আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা, কৃষকরা সবাই উৎফুল্ল হয়ে আছেন যে তারেক রহমান আসছে, আমাদের জন্য কিছু মেসেজ আছে। আমার বিশ্বাস যে তিনি এমন কিছু মেসেজ দিবেন যেটা আগামী বাংলাদেশ বিনির্মাণে, একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। কি বার্তা দিতে পারে? জেলাবাসীর জন্য কোনো সুখবর আছে কিনা তারেক রহমানের? আসলে উনি তো আসলে দেশের কোনো দায়িত্বে নেই। একটি দলের প্রধান হিসাবে এবং বিএনপি একটি বড় দল হিসাবে হয়তো তার কাছে এই মেসেজটা আছে। আমরা বলতে পারবো না তিনি করবেন, তবে অ্যাজ ইউজুয়াল আমরা যেটুকু বুঝি যে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের কোনো শক্তি এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কোনোদিনও হয়নি। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন দলের সাধারণ সম্পাদক পয়গাম আলী। আপনারা জানেন যে আগামীকাল আসছে তারেক রহমান এবং তারেক রহমানের আগমন ঘিরে ঠাকুরগাঁয় ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং দলের নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সর্বশেষ। নবীন, ধন্যবাদ আপনাকে। নাটোরের লালপুর বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজান ইয়াসমিন।
সেখানে আছেন সহকর্মী পরিতোষ অধিকারী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পরিতোষ, প্রচারণার পরিবেশ কেমন দেখছেন জানাবেন। একেবারে প্রতি ঘন্টার হিসাব করে এখন কিন্তু লালপুর যাচ্ছেন প্রার্থীরা। আমার সঙ্গে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল রয়েছেন। তিনি কেমন ভাবে প্রচারণা চালাচ্ছেন, দিন রাত্রি কেমন ভাবে কাটাচ্ছেন, সেই কথাগুলি তার মুখে আমরা শুনবো এখন। চলছে একেবারে যেটা আপনি বললেন, আসলে এখন দিনের হিসেব শেষ, ঘন্টা হিসেবে কাজ করছি আমরা, এবং কাজ করার দিনে হয়তো সব মিলিয়ে রাত দিন মিলিয়ে 3 থেকে 4 ঘন্টা ঘুমানোর সুযোগ আমাদের হচ্ছে, বাট আপনি দেখবেন যে কারো মুখে কোনো ক্লান্তি নেই। বাংলাদেশে 12 তারিখে ধানের সুপারি থাকবে না, লালপুর বাগাতে পারো না ইনশাল্লাহ। আপনি প্রার্থীদের কি, আপনার জনগণকে আপনি কি অঙ্গীকার করছেন, নির্বাচিত হলে কি করবেন? আমি খুব প্র্যাকটিক্যাল প্রবলেমস গুলো নিয়ে কাজ করছি। এখানে সাধারণ মানুষের যে জনগণের যে প্রবলেম, যেমন রাস্তাঘাটের সমস্যা আছে, খুবই বাজে অবস্থা কমিউনিকেশনের, বিগত অনেকগুলো বছর এটার কোনো ডেভেলপমেন্টই হয়নি। এখানে কর্মসংস্থানের বড় একটি গ্যাপ আছে, আমাদের ইয়ুথ ওরা ডিরেইল হয়ে যাচ্ছে কর্মসংস্থানের অভাবে। পাশাপাশি এখানে নারীর সংখ্যা কিন্তু বেশি। আপনি জানেন যে আমাদের এখানে নারী ভোটার হচ্ছে পুরুষ ভোটার থেকে 1000 বেশি। নারীদের কর্মসংস্থানের জন্য আলাদা করে আমি কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি, যেটা আমি কাজ প্ল্যানিং আমার অলরেডি আছে। এমন কিছু আকাশ কুসুম বলছি না। আমাদের এখানে মানুষের চাহিদা খুব কম, তাদের চাওয়া পাওয়া খুব কম, স্বপ্নটা খুব কম। আমি চাওয়া পাওয়া যেটা কম আছে সেটা পূরণ করে আমি তাদেরকে স্বপ্ন দেখার জন্য একটা জায়গা করে দিচ্ছি, এবং সেই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি করছি ইনশাআল্লাহ। এখন কোনো চ্যালেঞ্জ আছে কিনা আপনার? সময় খুব কম, হাঁটতে হচ্ছে বেশি, দ্য অনলি চ্যালেঞ্জেস, আর কোনো কিছু নেই। ওকে, এই পর্যন্ত শুনছিলেন তার প্রচারণার অংশ হিসেবে তিনি এই বাজার ঘুরে বেড়াচ্ছেন, খুব সকাল থেকে রাত্রি পর্যন্ত চালাচ্ছেন। পরিতোষ, ধন্যবাদ আপনাকে। চাঁদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে 3 দফা হামলার ঘটনা ঘটেছে। এতে এম এ হান্নান সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আলাদা আলাদা জায়গায় এসব হামলা হয়। নির্বাচনের নিরাপত্তা ঝুঁকিতে আছেন দাবি করেন এম এ হান্নান। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনা নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার জামায়াত কর্মী সোহান ও বিএনপি কর্মী নজরুলের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার অভিযোগ, বিএনপি নেতা জাহিদ মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাতে ওই হামলা চালায়। টানা 6 দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে। আটকে আছে প্রায় 8000 কোটি টাকার রপ্তানি পণ্য। ভেসে থাকা প্রায় 1.5 শতাধিক জাহাজের ক্ষতিপূরণ বাবদ দৈনিক ক্ষতি কোটি টাকা। কাস্টমসের রাজস্ব আয় কমে যাওয়ার পাশাপাশি থমকে গেছে দেশের অর্থনীতির লাইফলাইন। প্রায় 59,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনারের সংখ্যা 37,312 টিউএস। পণ্য খালাসের অপেক্ষায় আছে প্রায় 1.5 শতাধিক জাহাজ। আগামী কয়েকদিনে ভিড়বে আরও বেশ কিছু জাহাজ। লাগাতার কর্মবিরতির কারণে বন্দর থেকে এক কন্টেনার পণ্য রপ্তানি হয়নি, জেটি ছাড়েনি কোনো জাহাজও। পণ্য রপ্তানি না হওয়ায় জেটিতে থাকা 10টি জাহাজ ও বেসরকারি ডিপোতে আটকে আছে প্রায় 13,000 একক রপ্তানি পণ্যের কন্টেনার। এসব কন্টেনারে থাকা পণ্যের মূল্য প্রায় 8,000 কোটি টাকা। আন্দোলন কর্মসূচি রবিবার থেকে আবার শুরু হলে রমজানের আগে জাহাজ জট তীব্র হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তবে অচলাবস্থা নিরসনে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি ব্যবসায়ীদের। 30 থেকে 35 লাখ টাকা করে অ্যাভারেজ এভরিডে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি, যার জন্য আগামীতে এই ঈদের সময় শ্রমিকদের বোনাস এবং বেতন আমাদেরকে পে করাটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়াবে। এই যে পণ্যটা যদি এখন থেকে জাহাজ চলাচল শুরু করে এবং এই 12,000 কন্টেনারের সাথে কিন্তু আমাদের যে আরও নতুন করে যে কন্টেনারগুলো জড়ো হবে, এগুলো কিন্তু ট্রান্সশিপমেন্ট পয়েন্টে যে এগুলো কিন্তু একটা বিশাল স্তূপ আকার ধারণ করবে। টানা 6 দিনের কর্মসূচিতে কত ক্ষতি হয়েছে তা অনুসন্ধানে সরকার কাজ শুরু করেছে জানান নৌ পরিবহন উপদেষ্টা। যেটা আর্থিক ক্ষতি যেটা হয়েছে সেটা দায়িত্ব কে নেবে এটাও নিরূপণ করতে হবে। কিন্তু এটা নিয়েও আমার মনে হয় গভর্নমেন্টকে আমি বলবো যে দে হ্যাভ টু ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে চলে যেতে হবে।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শীত এলেই গ্রাম বাংলায় একসময় ফিরে আসতো খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ। ভোরের কুয়াশা ভেদ করে হাড়িতে জমতো প্রকৃতির অনন্য এই উপহার। গ্রাম জীবনের এই ঐতিহ্য শুধু খাবার নয়, ছিল শীতের সংস্কৃতিরই অংশ। কিন্তু কালের বিবর্তনে সেই দৃশ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। অপরিকল্পিত শিল্পায়ন আর কারখানার আগ্রাসনে ক্রমেই কমে গেছে খেজুর গাছ। অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন আর কারখানার আগ্রাসনে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিরচেনা খেজুর গাছ। একসময় শীত এলে খেজুরের রসের জন্য অপেক্ষা করত সবাই। সে অপেক্ষা এখন যেন স্মৃতির পাতায়। গাজীপুরের বিভিন্ন জায়গায় শিল্প স্থাপনের নামে কেটে ফেলা হচ্ছে শত বছরের পুরনো এই গাছ। কালের বিবর্তনে নতুন প্রজন্ম ভুলতে বসেছে খেজুরের রসের স্বাদ। আমার এই 12 বয়সে আমি এই বয়সে কোনো জীবনে খেজুর রস খেয়ে নিই, কিন্তু খাওয়ার স্বাদ দাদুর বাড়ি গিয়ে আমি খেতে পারবো। আগে এই এলাকায় অনেক খেজুর গাছ ছিল, এখন কারখানা হওয়াতে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ গাছ। আমরা তো ছোট সময় অনেক রস টস পাইছি, ঘুমে তুলতে আমরা রাস্তাঘাটে পাইছি, এখন তো আমরা অনেক দূরে গিয়েও আমরা আমরা মিলাইতে পারতাছি না। আজকে প্রায় আমি 14-15 বছর ধরে আমি গাছ কাটি। আমার যারা সঙ্গে ছিল তারা আস্তে আস্তে অনেক শিল্পর দিকে আগায় যাচ্ছে। এই শিল্পটা আসলে মৃত্যুর দিকে। খেজুর রসের ঐতিহ্য ফেরাতে যথাযথ উদ্যোগ ও পরিকল্পিত নগরায়নের দাবি গাজীপুরের সচেতন মহলের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ডিবিসি সারা বাংলা সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।